হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে গল্প নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত একটা বাংলা ওয়েব সিরিজ যার নাম লজ্জা। এই গল্প সেই সব নারীদের জন্য যারা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে তাদের শ্বশুর বাড়িতে নানা ধরনের মানসিক নির্যাতনের শিকার হয় প্রতিনিয়ত। অনেক মানুষ নির্যাতন বলতে কেবল শারীরিক নির্যাতনকে বোঝে, তবে শরীরে ক্ষতের দাগ কোনো এক সময় মিটে গেলেও মনে যে ক্ষতের সৃষ্টি হয় তা থেকে যায় সারা জীবন। কিভাবে একজন সহনশীল নারী তার বিরুদ্ধে করা নানা ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং নিজের অধিকারের জন্য সচেষ্ট হয়ে ওঠে, তাই এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জিয়া নামক এক নারীকে, যে তার ভাই এবং স্বামীর হাত থেকে বাঁচার জন্য রাস্তায় দৌড়াচ্ছিল। কিন্তু সে এমন কী করেছিল যার জন্য তার স্বামী ও তার ভাই তার পেছনে দৌড়াচ্ছে? এটা জানার জন্য আমাদের নিয়ে যাওয়া হয় কিছু মাস আগের দৃশ্যে। তখন জিয়া একেবারে সুস্থ এবং স্বাভাবিক ছিল। সে একটি এনজিওতে কাজ করত। কিছুদিন আগেই জিয়া এবং তার হাজবেন্ড তাদের নিজেদের একটি বাড়ি কেনে। নিজেদের বাড়িতে থাকা জিয়ার অনেক দিনের স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন হতে দেখে জিয়া অনেক খুশি হয়। তার পিতামাতা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি সকলে উপস্থিত ছিল সেদিন। হঠাৎ জিয়ার হাজবেন্ড, যার নাম ছিল জগদীশ, তার বন্ধুদের সামনে জিয়াকে কটাক্ষ করে কথা বলে। জিয়া বাড়ির কাজই তো ঠিকমতো করতে পারে না, এনজিওতে গিয়ে সে কি এমন কাজ করে? এই কথা শুনে জিয়ার খারাপ লাগে, কিন্তু পরক্ষণেই সে বলে যে সে মজা করছিল। কিছুক্ষণ পরে জিয়া আসলে জগদীশের বন্ধুরা জিয়াকে জিজ্ঞাসা করে বাড়িটা কত স্কোয়ার ফিটের। জিয়া উত্তরে বলে 2200 স্কোয়ার ফিট। এই কথা শুনে জগদীশ বলে তাদের বাড়িটা 2200 না, বরং 2800 স্কোয়ার ফিটের। তারপর সে পুনরায় তার স্ত্রীকে খোঁটা মেরে উপহাস করে এবং তার বন্ধুদেরকে বলে সে একটা বেকুবের সাথে বিয়ে করেছে। এই কথাগুলো জিয়ার মনে লাগে এবং সে রান্না করতে চলে আসে। রান্নাঘরে এসে জিয়া তার অতীতের দিনগুলোর কথা মনে করতে থাকে। এরকমই একদিন জগদীশ অফিসে একটা ফাইল রাখতে বলেছিল জিয়াকে। জিয়া সে ফাইলটি একটা স্থানে রেখে পরবর্তীতে ভুলে যায়, যার কারণে অফিসে যাওয়ার সময় জগদীশের দেরি হয়ে যায়। এসে সে জিয়ার সাথে বাজে ব্যবহার করে, এমনকি এক পর্যায়ে তাকে গালিও দেয়। এসব কথা চিন্তা করে জিয়ার মন খারাপ হয়ে যায়। অন্যদিকে চুলার উপর খাবার রান্না হচ্ছিল, কিন্তু জিয়া অন্যমনস্ক থাকার কারণে সেই খাবারও জ্বলে যায়। এমন সময় রান্নাঘরে আসে অপূর্বা, যে ছিল জিয়ার মেয়ে। সেও কোনো অংশে তার বাবার চাইতে কম ছিল না। তার মাকে উদ্দেশ্য করে সে বলে তার একটাই কাজ বাড়িতে সবার জন্য রান্না বান্না করা, আর সেই কাজটাও সে ঠিক মতো করতে পারছে না। এই কথা বলে সেও তার মায়ের মনে কষ্ট দিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পারি চশমা পরা অন্য একজন মহিলাকে, যে ছিল জিয়ার শাশুড়ি, যার নাম ছিল বাগেশ্বরী। পাশে আরও একজন মহিলা, যে ছিল জিয়ার মা, যার নাম ছিল লক্ষ্মী। তাদের দুইজনের মধ্যে কথাবার্তা হয়, যেখানে বাগেশ্বরী বলে তার ছেলের কারণে জিয়া এনজিওতে চাকরিটা পেয়েছে। কিন্তু এই কথা সোজাসুজি প্রতিবাদ করে বসে জিয়ার মা এবং সে বলে চাকরিটা সে পেয়েছে নিজের যোগ্যতায়, তার ছেলের বদৌলতে না। এই কথা শুনে একেবারে চুপ হয়ে যায় বাগেশ্বরী। শাশুড়ির মুখের উপর এ ধরনের উত্তর দিতে দেখে নিজের মেয়েকে রান্নাঘরে পাঠিয়ে দেয় লক্ষ্মী। এরপরে আমরা দেখতে পারি জিয়ার মেয়েকে। সে তার রুমে এসে একজনের সাথে কথা বলে। এ সময় সে পুনরায় তার মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। গতকাল সে তার মাকে বলেছিল ক্লাসে তার লাস্ট পিরিয়ডে ঘুম এসে পড়ে। তার মা মনে করে পিরিয়ডের কারণে তার ঘুম এসেছিল। এই বলে সে তার মায়ের উপর হাসাহাসি শুরু করে। এইসব কথাবার্তা তার কাছে হাসি ঠাট্টা মনে হলেও তার মায়ের কাছে এগুলো একদমই হাসি ঠাট্টা ছিল না, বরং তার মা এগুলো শুনে অনেক কষ্ট পায়। এমন সময় রান্নাঘরে আগুন লেগে যায় এবং জিয়া কোনো না কোনোভাবে সে আগুনটা নিভিয়েও দেয়। জগদীশ পুনরায় শুরু হয়ে যায় এবং সে জিয়াকে আবার বকাবকি করা শুরু করে। রান্নাঘরের সকল দায়িত্ব তোমার, রান্নাঘর সব সময় তোমার তত্ত্বাবধানে থাকে, তাহলে এই আগুনও তোমার কারণেই লেগেছে। সারাদিন কি করো তুমি? এই ধরনের কথাবার্তার মাধ্যমে জিয়াকে সকলের সামনে লাঞ্ছিত করতে থাকে জগদীশ। জিয়ার প্রতি এক বিন্দুও সহনীয় আচরণ প্রদর্শন করে না সে। জিয়া কি মনে করে না মনে করে তার মনের অবস্থা কোনো কিছুর বিন্দুমাত্র তোয়াক্কা সে করে না। শারীরিকভাবে সে জিয়াকে আঘাত করে না সত্য, কিন্তু মানসিকভাবে সে জিয়াকে টর্চার করে আসছে দিনের পর দিন। এভাবেই 13টা বছর কাটিয়েছে জিয়া তার স্বামীর সঙ্গে। বিয়ের পর একেবারে শুরুর দিক থেকে জিয়াকে আরও আকর্ষণীয় বানানোর জন্য জগদীশ তাকে এমন কিছু জামা কাপড় এনে পরতে বলে যেগুলো পরার একেবারে ইচ্ছা ছিল না জিয়ার। কিন্তু এখন তার স্বামীর মন ভালো করতে 13 বছর পরে সে সেই জামা কাপড়গুলো পরতে রাজি হয়। সেরকমই একটা কাপড় পরে জিয়া হাজির হয় তার স্বামীর সামনে। তো তাকে দেখে এবারও সন্তুষ্ট হতে পারে না জগদীশ
সে জিয়াকে প্রশ্ন করে, এগুলো তুমি কেন পরেছ? উত্তরে জিয়া বলে, সেই তো তার জন্য এইসব জামা কাপড়গুলো কিনে এনেছিল এবং শুরুর দিকে তাকে জবরদস্তি করতো এগুলো পরার জন্য। এই কথা শুনে জগদীশ রেগে যায় এবং বলে তাড়াতাড়ি করে এইসব জামা কাপড় পরিবর্তন করে নিতে, তাকে জঘন্য দেখাচ্ছে। জগদীশের এই ধরনের কথাবার্তায় অবাক হয়ে যায় জিয়া। মাঝে মাঝে এসে মনে করে জগদীশ কি আদেও তাকে নিজের স্ত্রী মনে করে। হতবিক্ষত মন নিয়ে জিয়া যায় তার মেয়ের রুমে। সেখানে গিয়ে সে তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে, কিন্তু তার মেয়ে উল্টো তার উপর রাগ দেখাতে শুরু করে এবং তার মাকে প্রশ্ন করে থালা বাসন ধোয়ার পর হাত কি সে ভালোভাবে ধুয়েছে কিনা, তার হাত থেকে দুর্গন্ধ আসছে। এভাবে নিজের মেয়ের কাছ থেকে অপদস্থ হতে হয় জিয়াকে। পরের দিন সে সকলের জন্য খাবার বানিয়ে নিজের জন্য লাঞ্চ প্যাক করে এনজিওর জন্য বের হতে লাগে। তার হাজবেন্ডকে সে বলে যাওয়ার সময় যেন তাকে ড্রপ করে দেয়। ইচ্ছা না থাকা সত্ত্বেও জগদীশ রাজি হয়। রাস্তায় হঠাৎ করে এক মোটরসাইকেলের ওয়ালের সাথে ছোট্ট একটা দুর্ঘটনায় গ্লাস ভেঙে যায় জগদীশের গাড়ির। এতে সে বাইকওয়ালার উপর চড়াও হয় এবং রাস্তায় একটা বড় সড়ো হট্টগোল হয়ে যায়। চারিদিকে মানুষ জড়ো হতে দেখে জিয়া জগদীশকে বলে রাস্তায় এভাবে সিন ক্রিয়েট না করতে, যা হওয়ার হয়েছে, এখন তাদের চলে যাওয়াই ভালো। কিন্তু এই কথায় উল্টো জিয়ার উপর খেপে যায় জগদীশ। সে জিয়াকে বলে এই গাড়ি জিয়ার বাপের না, যে তার কথা মতো জগদীশকে চলতে হবে। মোটরসাইকেলওয়ালার উপর জমা সব রাগ জিয়ার উপরেই ঝেড়ে দেয় জগদীশ। বাড়ির ভেতরে যেরকমভাবে জিয়াকে হেনস্থা করা হয় ঠিক একইভাবে জিয়াকে বাইরে হেনস্থা করে জগদীশ। জিয়া মনে করতে থাকে তার বাড়ি তার জন্য একটা জেলখানা, যেখানে সে সারা জীবনের মতো আবদ্ধ হয়ে রয়েছে। তাদের বাড়ির সামনে থাকে এক বয়স্ক বৃদ্ধা, যাকে তার পরিবারের মানুষজন একটা রুমের মধ্যে আবদ্ধ করে রেখেছে। সে জানালা দিয়ে জিয়াকে মাঝে মাঝে বলে সে সম্পূর্ণরূপে সুস্থ, তার কোনো কিছু হয়নি, তবুও তাকে জবরদস্তি করে এখানে আটকে রাখা হয়েছে। জিয়ার মনে হতে থাকে সেই বৃদ্ধার সাথে জিয়ার জীবনের খুব একটা পার্থক্য নেই। কোনোরকমভাবে জিয়া অফিসে পৌঁছে যায়, কিন্তু তার মন এতটাই খারাপ ছিল যে সহজ থেকে সহজ কাজগুলো সে করতে পারছিল না, যার কারণে সে অনেক বকাও শুনেছে সকলের কাছ থেকে। জিয়ার সহকর্মী তাকে বলে আজকে সে রাস্তায় জিয়ার স্বামীকে দেখেছে সকলের সামনে তার উপর চিল্লাপাল্লা করতে। সে জিয়াকে জিজ্ঞাসা করে কেন সে চুপচাপ তার স্বামীর সব কথা মুখ বুজে সহ্য করে নেয়। আর কিছু না হোক অন্ততপক্ষে তার মুখের উপর জবাব তো দিতেই পারে। কিন্তু শুধুমাত্র জিয়াই জানে যদি সে জগদীশের মুখের উপর জবাব দেয় তাহলে তার বাড়িতে কি পরিণতি হবে। এদিকে আমরা দেখতে পারি জিয়ার শাশুড়ি ভাগেশ্বরী বাড়িতে জিয়ার মেয়ে অপূর্বাকে জিয়া সম্পর্কে উল্টোপাল্টা ধারণা দিতে থাকে। সে অপূর্বাকে বলতে লাগে যে তার মা তার জন্য এক বিন্দুও চিন্তাভাবনা করে না, তাই তো সে প্রতিদিন তার মেয়েকে বাড়িতে একা রেখে অফিসে চলে যায়। যদি ভাগেশ্বরী না থাকতো তাহলে তার দেখভাল করার মতো কেউই থাকতো না। বিকেলে জিয়া বাড়িতে ফিরে আসে এবং এসে সে সকলের জন্য রান্নাবান্না করতে শুরু করে, কিন্তু জগদীশ অপূর্বা সহ সকলেই বলে খাবার একেবারেই বাজে হয়েছে। রাতে ঘুমানোর সময় জগদীশ সকালের ঘটনা এবং তার আচরণের জন্য জিয়ার কাছে ক্ষমা চায়। এই বলে সে জিয়ার একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু জিয়া তাকে দূরে ঠেলে দেয়। সে মনে মনে ভাবতে থাকে যদি সে এই বাড়িতে বেশি দিন থাকে তাহলে সে পাগল হয়ে যাবে। তার নিজেরও ইচ্ছামতো স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। তাই সে জগদীশকে ঘুম থেকে ওঠায় এবং তাকে বলে কিছুদিনের জন্য সে একটু একা থাকতে চায়। প্রথম জগদীশ তার কথা বুঝতে পারে না, কিন্তু জিয়া তাকে ভালোভাবে বোঝায়। সে বলে যে সে কয়েকটা দিনের জন্য তাদের থেকে আলাদা থাকতে চায়। পরের দিন জিয়া অফিসে চলে গেলে জগদীশ তার মা এবং মেয়ে অপূর্বাকে গত রাতে জিয়া কি বলেছিল সবকিছু জানায়। অপূর্বা অবাক হয়ে যায় এটা শুনে যে তার মা তার থেকে কিছুদিন আলাদা থাকতে চাইছে। এমনিও বা সে তার মেয়ের সাথে কত সময়ই বা থাকে, প্রতিদিন তো তাকে বাড়িতে রেখে অফিসে চলেই যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পারি জগদীশ জিয়ার ভাইকে ডেকে আনে এবং তাকে বলতে লাগে গত কয়েকদিন ধরে জিয়া খুবই আজব ব্যবহার করছে, সে কোনো কাজই মন বসাতে পারছে না। সেদিন তো সে রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, তাছাড়াও বাড়ির কোনো কাজই সে ঠিকঠাক মতো পারছে না। তার মনে হয় জিয়া পাগল হয়ে গেছে। এমনকি এখন জিয়া তাদের থেকে আলাদা থাকতে চাইছে। জিয়ার ভাই যে কিনা বিদেশে কাজ করে এবং সেখান থেকে উপার্জন করে টাকা দিয়ে জিয়াকে বিয়ে দিয়েছিল, এইসব কথাবার্তা শুনে সে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ে। পরবর্তীতে সে জিয়ার সাথে এই ব্যাপারে কথাবার্তা বলে এবং তাকে জানায় জগদীশ যেমনই হোক না কেন তার হাজবেন্ড, তার থেকে আলাদা হওয়াটা জিয়ার জন্য ভালো হবে না। তখন জিয়া তার ভাইকে বলে সে জগদীশের থেকে ডিভোর্স চাইছে না, শুধুমাত্র কয়েকটা দিন তাদের থেকে আলাদা থাকতে চায়। তাদের সঙ্গে থাকলে সে নির্ঘাত পাগল হয়ে যাবে। এরপর সে গত কয়েকদিন ধরে তার সাথে যা যা ঘটেছে তা সবকিছু তার ভাইকে খুলে বলে। অপরদিকে জগদীশ অবাক হয়ে যায় এই ভেবে যে জিয়ার মধ্যে এতটা সাহস কিভাবে আসলো যে সে আলাদা থাকতে চাইছে। সে চিন্তা করে যে কোনো মূল্যেই তাকে জিয়াকে থামাতে হবে, এমন ব্যবস্থা করতে হবে যে সে বাড়ি থেকে বের হতে না পারে।
পরবর্তীতে আমরা দেখতে পারি জগদীশ জিয়ার ভাইয়ের সাথে মিলে জিয়াকে একটা পাগলখানায় আনার পরিকল্পনা করে। জিয়ার মানসিক অবস্থা তো এমনিতেই খারাপ ছিল, সেটা আরও খারাপ হয়ে যায় যখন জিয়া জানতে পারে তাকে শুধু শুধু পাগলখানায় আনা হয়েছে। সে চিন্তা করতে থাকে জগদীশের ব্যাপারটা মানা যায়, কিন্তু তার নিজের ভাই পর্যন্ত জগদীশের কথা মতো তাকে পাগলখানায় আনার জন্য রাজি হলো কিভাবে। তারপরেই জিয়া সেখান থেকে পালাতে শুরু করে। জিয়ার ভাই এবং জগদীশ তার পেছন পেছন দৌড়াতে থাকে জিয়াকে ধরার জন্য। আর এই দৃশ্যটাই গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয়। শেষমেশ কোনো মতে তারা জিয়াকে ধরে ফেলে এবং জিয়াকে নিয়ে বাড়িতে ফিরে। বাড়িতে আসার পর জগদীশ আবারও জিয়ার উপর চিল্লাপাল্লা করতে শুরু করে। সে জিয়াকে বলে সে জানে জিয়ার কোনো কিছুই হয়নি, সে শুধু অ্যাক্টিং করছে। তাকে ভয় দেখানোর জন্যই তারা জিয়াকে পাগলখানায় নিয়ে গিয়েছিল। তবে জিয়া জগদীশের কোনো কথাতেই কান দিচ্ছিল না, কারণ তখন জগদীশের খারাপ খারাপ কথাগুলো জিয়াকে উদ্দেশ্য করে জগদীশের দেওয়া সেই গালিগুলোর মতোই জিয়ার মাথায় বারবার ঘুরছিল। রাগের মাথায় সে কিছু একটা নিয়ে জগদীশের দিকে নিক্ষেপ করে, কিন্তু ততক্ষণে জগদীশ সেখান থেকে চলে গিয়েছিল, যার কারণে সে বস্তুটা লাগে তার মেয়ে অপূর্বার গায়ে এবং সে ব্যথা পেয়ে যায়। এতে হতভম্ব হয়ে যায় জিয়া নিজেও। জগদীশ জিয়াকে বকাবকি করতে থাকে এবং বলতে থাকে নিজের মেয়েকে কি সে মারতে চাইছে। এই কথা বলে তারা জিয়ার হাত বেঁধে তাকে রুমে আটকে রাখে আর সেখান থেকে অপূর্বাকে নিয়ে যায় হাসপাতালে। অন্যদিকে আমরা দেখতে পারি জিয়ার ভাবি জিয়ার ভাইকে বলতে থাকে কেন সে তার বোনকে সেই বাড়িতে রেখে এসে পড়লো, এটা জানা সত্ত্বেও সেই বাড়িতে তার সঙ্গে কি কি হচ্ছে। এমনকি সে জগদীশের কথাতে তার বোনকে পাগলখানাতে নিয়ে যেতে রাজিও বা কেন হয়েছিল। পর সে তাকে বলে যেভাবেই হোক জিয়াকে তাদের বাড়িতে নিয়ে আসতে হবে, কিছুদিন তাদের সঙ্গে থাকলে জিয়ার ভালো লাগবে। এরপরে তারা জিয়ার শ্বশুর বাড়িতে আসে এবং জিয়ার ভাবি তাকে বলে কিছুদিন তাদের সঙ্গে থাকতে। সেখানে জিয়ার বাবা মা ভাই বোন সবাই থাকবে, তাদের সঙ্গে জিয়ার ভালো লাগবে। এরপরে জিয়া তার জামা কাপড় গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু সে যাওয়ার আগে তার মেয়ে অপূর্বার রুমে যায় এবং তাকে মানানোর চেষ্টা করে। সে বলে তাকে সে ইচ্ছা করে মারতে চায়নি, যা হয়েছে সেটা ভুলবশত হয়ে গিয়েছে। কিন্তু অপূর্বা তার কোনো কথাই শোনে না, উল্টো তাকে পাগল বলে সম্বোধন করে। অপূর্বার এই কথায় মনক্ষুণ্ণ হয়ে জিয়া তার রুম থেকে বের হয়ে আসে। তার অবর্তমানে অপূর্বা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে না ভেবে জিয়া তার বাবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু তার ভাবি তাকে জোর জবরদস্তি করে তাদের সাথে সেখান থেকে নিয়ে যায়। জিয়ার একটা বোন ছিল যার নাম ছিল অনন্যা। জিয়ার মা অনন্যাকে বলে যেহেতু এখন তার বোন বাড়ি ফিরে এসেছে তাই অনন্যাকে তার রুম তার সঙ্গে শেয়ার করতে হবে, কিন্তু অনন্যা বলে জিয়ার এখন বিয়ে হয়ে গেছে, তাই সে কেন সে জিয়ার সঙ্গে তার রুম শেয়ার করবে, তার তো এটা প্রাইভেসি আছে তাই না। নিজের বোনের কাছ থেকে এই কথা শুনে জিয়া অনেক কষ্ট পায়। এরপর সে যায় তার বাবার কাছে। তার বাবা জিয়াকে অনেক ভালোবাসতো। সে জিয়াকে বলে অ্যারেঞ্জ ম্যারেজ সবচাইতে ভালো, লাভ ম্যারেজ বংশ পরিবার জাত এসব কোনো কিছু দেখা হয় না, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে এসব কিছু নিয়ে দেখা হয়। জিয়া তার বাবার কথার কোনো উত্তর দেয় না, কিন্তু মনে মনে চিন্তা করে যে পরিবারে তার বাবা তাকে বিয়ে দিয়েছে সেটাও তো অ্যারেঞ্জ ম্যারেজই, কি লাভ হলো। পরবর্তী দিন জিয়া নাস্তা না করেই তার অফিসে যাওয়ার জন্য বের হতে থাকে, কিন্তু তার মা তাকে খাওয়া দাওয়া করায় এবং তারপর তাকে বেরোতে বলে। এমন সময় সে জিয়ার হাতে রশি দিয়ে বেঁধে রাখার জন্য সৃষ্টি হওয়া দাগ দেখতে পায়, কিন্তু সে তাকে কোনোদিন জিজ্ঞাসা করে না সে ব্যাপারে। অন্যদিকে জগদীশ তার স্ত্রী সম্পর্কে তার বন্ধুদের কাছে উল্টোপাল্টা কথা বলা অব্যাহত রাখে। আমরা দেখতে পারি জিয়ার বান্ধবী দীপিকা জিয়াকে বলে তার পরিচিত একজন লয়ার আছে যার নাম সুবেস্টার, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য একটা রেস্টুরেন্টে জিয়াকে নিয়ে যায়। সেখানে গেলে সুবেস্টার জিয়াকে দেখেই বুঝে যায় যে তার জীবন নিয়ে সে খুবই অসন্তুষ্ট। সে জিয়াকে জিজ্ঞাসা করে সে কি খেতে পছন্দ করবে। জিয়া তাকে বলে যে তার পছন্দ মতো খাবার অর্ডার করতে। এই কথা শুনে সুবেস্টার বলে সে কি খাবে সেটা সে কিভাবে ডিসাইড করবে। সে জিয়াকে আরও বলে মেনু থেকে তার পছন্দ মতো খাবার সে যেন সিলেক্ট করে নেয়। জিয়া তার স্বামী এবং মেয়ের সাথে যতবারই রেস্টুরেন্টে খাওয়ার জন্য এসেছিল কখনো তারা জিয়ার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেনি, সবসময় তারা তাদের ইচ্ছামতো খাবার অর্ডার করত। এই কথা চিন্তা করে জিয়া কেঁদে দেয়। জিয়া তার মেয়ে অপূর্বাকে ফোন করে, কিন্তু জগদীশ তাকে ফোন উঠাতে দেয় না। বাড়ি ফিরে আসার পর জিয়া হলরুমে শুয়ে পড়ে। একসময় তার বোন অনন্যা তাকে বলে নাটক না করে তার রুমে আসতে, তো তার বোনের বলা আগের কথায় জিয়া অভিমান করে তার রুমে আর যায় না। সে বলে তারও তো প্রাইভেসির দরকার আছে, তাই সে হলরুমে শোবে। নিজের বড় মেয়েকে এত কষ্ট করতে দেখে জিয়ার মা তার মাথায় হাত বুলিয়ে দেয়। পরবর্তী দিন জিয়া তার বান্ধবী দীপিকার কথা মতো একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করে। সে জিয়াকে জিজ্ঞাসা করে তার হাজবেন্ড কি তাকে মারে। উত্তরে জিয়া বলে না। তারপরে সে জিজ্ঞাসা করে সে কি জিয়ার উপর শারীরিকভাবে কোনো ধরনের অত্যাচার বা নির্যাতন বা জবরদস্তি করে। এবারও জিয়া তার হাজবেন্ডের পক্ষেই কথা বলে। তারপরে সাইকিয়াট্রিস্ট জিয়াকে জিজ্ঞাসা করে জগদীশকে প্রথমবার দেখার পর জিয়ার কি মনে হয়েছিল। উত্তরে জিয়া বলে
প্রথমবার তাকে দেখে তার খুবই ইনোসেন্ট একজন মানুষ বলে মনে হয়েছিল। আমরা আরও জানতে পারি জিয়ার আসলে গান গাওয়ার অনেক ভালো একটা প্রতিভা ছিল এবং সে অতীতে গান গাইতেও, কিন্তু বিয়ের পর তার এই প্রতিভাটাও জগদীশ মাটি চাপা দিয়ে দেয়। একদিন সে বিকেলে যখন গান গাচ্ছিল তখন জগদীশ তাকে উদ্দেশ্য করে বলে কার মৃত্যু শোক সে পালন করছিল। এই কথাটা জিয়ার মনে অনেক লাগে এবং সেই দিনের পর থেকে সে আর গান গায় না। পরের দৃশ্যে জিয়ার মা লাক্ষ্মী জিয়াকে বলে যদিও সে তার শ্বশুরবাড়িতে অসুখী ছিল তবুও তার উচিত হয়নি তার হাজবেন্ডকে ছেড়ে আসা। এখানে জিয়া সবকিছু পেয়েছে যা এখানে সে পায় না, তাই যদি তাকে তার স্বামীর কিছু কথা শুনতে হতো তাও তার সেখানে থাকা উচিত ছিল। সে আরও বলে জিয়ার বাবাও তো অনেক বকাবকি করে কিন্তু কখনো তো সে তাকে ছেড়ে যায়নি। এই সব কথাবার্তা জিয়াকে ভাবতে বাধ্য করে। এরপরে আমরা দেখতে পারি জিয়া দীপিকা, শুভেস্টার এবং তার বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে শুরু করে। শুভেস্টার অনেক ভালো গানও গায়। একদিন বিকেলে শুভেস্টার জিয়াকে তার বাড়ি পর্যন্ত ড্রপ করে দেয়। জিয়া এরপর তার মেয়ে অপূর্বাকে ফোন করে কিন্তু অপূর্বা জিয়াকে বলে জিয়ার কারণে তার বাবার মন একেবারেই ভালো থাকে না। তার বাবা তাকে জিয়ার সাথে কথা বলতে মানা করেছে, তাই জিয়া যাতে কখনো এখানে কল না করে এই বলেই সে কল কেটে দেয়। জিয়া, দীপিকা, শুভেস্টার এবং তার কিছু বন্ধু বান্ধব একই সঙ্গে রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছিল। আর সেই একই সময়ে একই রেস্টুরেন্টে জগদীশ তার বন্ধুদের সঙ্গে ড্রিঙ্কস করার জন্য এসেছিল। সে জিয়াকে দেখে ফেলে এবং উঠে জিয়ার টেবিলে যায়। সে তাকে বলে বাপের বাড়ি যাওয়ার নাম করে সে এইসব যেন তেন মানুষদের সঙ্গে মেলামেশা করছে। এই কথা শুনে শুভেস্টার জগদীশের প্রতিবাদ করতে শুরু করে এবং সেখানে ছোটখাটো একটা হট্টগোল লেগে যায়। জগদীশের বন্ধুরা জগদীশকে কোনোভাবে ঠান্ডা করে এবং সেখান থেকে নিয়ে যায়। জিয়াও কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে জিয়া অফিসে থাকা অবস্থায় জানতে পারে জগদীশ তার বাসায় ডিভোর্সের পেপারস পাঠিয়েছে। এটা জানতে পেরে সে অবাক হয়ে যায়। সে তার মেয়েকে ছাড়তে চায় না, তাই সে এই ডিভোর্সে রাজি হয় না, যার কারণে এই ডিভোর্সের কেস কোর্ট পর্যন্ত গড়ায়। জিয়া এই সময় তার মেয়ে অপূর্বার সাথে কথা বলার অনেকবার চেষ্টা করে কিন্তু জগদীশ এবং বাগেশ্বরীর কারণে সে সফল হয় না। আদালতে বিচার কার্য শুরু হয় এবং শুরুতেই জগদীশের বাড়ির কাজের বুয়াকে কাঠগড়ায় ডাকা হয়। সে বলে জিয়া আপু এমনিতেই অনেক ভালো কিন্তু সে প্রায়ই অনেক কিছু ভুলে যায়। এই কথা বলে সে সেদিনের ঘটনা সকলের সামনে বলে যখন জিয়ার কারণে রান্নাঘরে আগুন লাগতে গিয়েছিল। জগদীশের উকিল পুরো কেসটাকে এমনভাবে রিড করে যেন জিয়া মানসিক রোগী। বাগেশ্বরী কাঠগড়ায় আসার পর জিয়ার বিরুদ্ধে নিজের মন গড়া কথাবার্তা বলতে শুরু করে। সে বলে সে তার ছেলে ও ছেলের বউয়ের মধ্যকার দাম্পত্য ব্যাপারে খুব একটা নাক গলায় না, কিন্তু যেই দিন জিয়া তার নাতি অপূর্বার মাথায় ইচ্ছে করে আঘাত করে সেই দিনের পর থেকে সে মুখ খুলতে বাধ্য হয়। জিয়া প্রায়ই তার ছেলেকে অনেক বকাবকি করত, এখন তার ছেলে চায় জিয়ার থেকে আলাদা হতে। এই বলে সে জাজ সাহেবকে অনুরোধ করে জিয়াকে জগদীশ ও তার মেয়ের থেকে আলাদা করে দিতে। এরপর কাঠগড়ায় আনা হয় অপূর্বাকে। সেও তার বাবা এবং নানির কথা মোতাবেক জিয়ার বিরুদ্ধেই সাক্ষী দেয়। সে বলে তার মা অনেক খারাপ এবং সেই দিন সে ইচ্ছে করেই তার মাথায় আঘাত করেছিল। সে চায় না তার মায়ের সঙ্গে থাকতে, সে শুধুমাত্র তার বাবার সঙ্গেই থাকতে চায়। এসব কথা শুনে জিয়া ধরেই নেয় জগদীশ এবং বাগেশ্বরী দুজন মিলে তার মেয়ের ব্রেন ওয়াশ করেছে। বিচার কার্য সেদিনকার মতো শেষ হয় এবং জিয়া অপূর্বার সাথে একাকিত্বে কথা বলে এবং তাকে জিজ্ঞাসা করে সে কি তার মায়ের সঙ্গে থাকতে চায় না। উত্তরে অপূর্বা বলে সে তার সঙ্গে একেবারেই থাকতে চায় না, সে থাকতে চায় শুধুমাত্র তার বাবার সাথে। জিয়া তার মায়ের কাছে অনুরোধ করে এবং বলে সে বাদে এই দুনিয়াতে তার আছেই বা কে। তো অপূর্বা বলে সে তার জন্য কি বা করতে পারবে, তার বাবা তাকে তার জন্য এত বড় একটা বাড়ি বানিয়েছে, তার সকল প্রয়োজনগুলো সে মেটাচ্ছে। জিয়া কি পারবে তার মেয়ের স্কুলের খরচ চালাতে, তার সকল দরকারগুলো মেটাতে? এই কথার কোনো উত্তরই ছিল না জিয়ার কাছে। কিছুক্ষণ পর জগদীশ এসে তার মেয়েকে নিয়ে যায়। শুভেচ্ছা জিয়াকে বলে তার স্বামী সম্পর্কে সবকিছু, তার স্বামী তাকে এত বছর কি বলে মানসিকভাবে নির্যাতন করেছে সবকিছু যদি বিচারকের সামনে প্রকাশ করে তাহলে এই কেসের রায় তার পক্ষে ঘুরে যাবে। তো জিয়া সকলের সামনে তার স্বামীর বদনাম করতে অনিচ্ছুক। এতে শুভেচ্ছার বলে কিন্তু তার স্বামী তো সকলের সামনে ঠিকই তাকে ইচ্ছামতো লাঞ্ছিত করছে, এমনকি আজকেও তারা সকলের সামনে তার সম্পর্কে মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করেনি। কিন্তু এদিকে জিয়া যে কিনা সত্য কথাগুলোই বলতে যাচ্ছে না। বাড়ি ফিরে জিয়ার মা লক্ষ্মী জিয়াকে বলে তার উচিত জগদীশের কাছে গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চাওয়া, তাতে সে জিয়াকে ডিভোর্স না দেয়। সে আরো বলে স্বামীর বাড়ি প্রত্যেকটি মেয়ের জন্য স্বর্গ, সেটা যেমনই হোক না কেন। কিন্তু এইবার রাগে ক্ষোভে জিয়া শেষমেশ মুখ খোলে এবং বলে এখানে সবাই কেবল নিজেকে নিয়েই ব্যস্ত। তার মেয়ে অপূর্বা যার জন্য সে এত বছর তার স্বামীর সাথে বাধ্য হয়ে সংসার করছে সে পর্যন্ত আজ তার সঙ্গে থাকতে চায় না। আর এখন তার মা সেও তাকে বোঝার চেষ্টা করছে না। সবসময় সে তাকে বলে এসেছে তার স্বামীর সবকিছু তাকে সহ্য করে নিতে, নিজে কষ্ট হলেও সহ্য করে নিতে।
তাকে সে কখনো বোঝার চেষ্টাই করেনি। তার হাতে এই দাগগুলো কিসের একটি দিনও সে জিজ্ঞাসা করেনি, এবং সে হয়তো জানতেও চায় না। এগুলো হচ্ছে রশির দাগ। তার স্বামী দিনের পর দিন তাকে রশি দিয়ে বেঁধে রেখেছিল, সেই দাগ। তবে জিয়া একে একে তার স্বামী তাকে বছরের পর বছর কি কি কথাবার্তা বলে মানসিকভাবে নির্যাতন করত সবকিছু তার পরিবারের সামনে বলতে শুরু করে। এইসব কথাবার্তা শুনে জিয়ার মা, এমনকি জিয়ার বোন পর্যন্ত আর তাদের নিজেদেরকে সামলে রাখতে পারে না। এখন জিয়ার পুরো পরিবার তাকে উৎসাহ প্রদান করে কোর্টে গিয়ে তার স্বামীর বিরুদ্ধে সবকিছু সত্যি সত্যি বলে দিতে। পরবর্তী দিন বিচার কার্য পুনরায় শুরু হয়, এবং এইবার জিয়া কোনো কথা নিজের মধ্যে চাপা না রেখে সবকিছু সবাইকে বলতে শুরু করে। একে একে বলতে থাকে তার স্বামী কিভাবে তাকে বছরের পর বছর মানসিকভাবে টর্চার করে আসছে। এই সব কথা শোনার পর শেষমেশ আদালত জিয়ার পক্ষে রায় দেয় এবং জগদীশে জেল হয়। আর এর মধ্য দিয়েই জিয়া ন্যায় বিচার পেয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি তো রয়েছে আপনাদেরই জন্যই।